আমরা ডিএন টিভির পক্ষে আপামর দর্শক মন্ডলী, শ্রোতা সবাইকে জানাচ্ছে আমাদের শ্রদ্ধা, নমস্কার, অভিনন্দন। ডিএন টিভির পক্ষে আজ আমাদের প্রথম ক্ষুদ্র পরিসরে হলেও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা এসে হাজির হয়েছি। 14ই নভেম্বর জাতীয় শিশু দিবস। এই জাতীয় শিশু দিবস এই দিনটিকে উদযাপন করা হয়, শিশুদেরকে উৎসর্গ করে দেওয়া হয়েছে। দীর্ঘদিন যাবৎ জওহরলাল নেহরুর মৃত্যুর দিন থেকে এই দিনটি জাতীয় শিশু দিবস হিসাবে চিহ্নিত করা হয়েছে, যদিও এর আগে আন্তর্জাতিকভাবে 20শে নভেম্বরে এই দিবসটি পালন করা হতো, আন্তর্জাতিক শিশু দিবস হিসাবে। তো আমরা মনে করছি, ডিএনটিভি মনে করছি যে শিশুদেরকে নিয়ে আরো বেশি ভাবনার প্রয়োজনীয়তা রয়েছে। এই ভাবনার বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা আপনাদের সামনে করতে চাই। আপনাদের উপদেশ, আপনাদের আলোচনা আমাদের সঙ্গে সংযুক্ত করে একটা নতুন সমাজ আমরা কিভাবে গঠন করতে পারি, অন্তত শিশুদের জন্য উৎসর্গ কিভাবে করতে পারি, সেই লক্ষ্যে আপনাদের মতামত থাকবে। আমরা আমাদের মধ্যে আজকে পেয়েছি আমাদের শ্রদ্ধেয় শ্রীযুক্ত রসিক রঞ্জন গোস্বামী মহোদয়, বিখ্যাত সমাজসেবী, দীর্ঘদিন যাবৎ সমাজ কল্যাণের প্রতি হয়ে উনি সমাজের স্বার্থে বিভিন্ন কর্মসূচি প্রতিপালন করে আসছেন। আমরা ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং এই বিষয়টি অনেক বেশি সগৌরবে উনি আলোচনা করার জন্য বা এই বিষয়টাকে অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের মধ্যে এসে হাজির হচ্ছে। আমাদের মধ্যে যেমন বয়োজ্যেষ্ঠ রয়েছেন শ্রদ্ধেয় রসিক রঞ্জন গোস্বামী মহোদয়, সেই সঙ্গে আজকের দিনের যারা রূপকার যুব সম্প্রদায়, বিবেকানন্দ যেখানে বলেছিলেন যে যুবকরাই হবে সমাজের প্রকৃত রূপকার, সেই যুব প্রতিনিধি হিসাবে একজন শিক্ষক, উনি প্রাইভেট টিউশনি করেন, ইংরেজির একজন ভালো শিক্ষক হিসাবে ইতিমধ্যেই উনি প্রতিষ্ঠা লাভ করেছেন। রামু, নমস্কার সবাইকে। এই নামটা রামু হিসাবে আমাদের কাছে অনেক বেশি মিষ্টতা লাভ করে ফেলেছে সে। তো সেই দিক থেকে আমরা ওনাদের কাছে, তো প্রথমে আমি রামুর কাছে যাচ্ছি। যুব সম্প্রদায়, সেই জায়গাতে যে আমাদের কর্তব্য কি রয়েছে, যে অন্ততপক্ষে শিশুদের মানসিকতা সুষ্ঠুভাবে গড়ে তোলা। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমি কিভাবে শিশুদেরকে শিক্ষা দান করব, শিশুদের প্রতিপালন করব, সেই বিষয়টা সম্পর্কে একটু অবশ্যই। প্রথমত আমি নিজেকে অনেক গর্বিত মনে করছি যে আজকে এমন দুজন প্যাট্রন স্কলারের সঙ্গে বসে যে মঞ্চ শেয়ার করতে পারছি, এটাই আমার অনেক বড় উপলব্ধির কথা। বিষয়টা সত্যি অনেক ভাবনার বিষয়। কারণ আমরা জানি শিশুরা হলো আগামী প্রজন্মের আজকের রূপটা। আমাদের ভবিষ্যৎ কি হবে দেশের, তার আজকের ছবি কিন্তু আমরা শিশুদের বর্তমান অবস্থায় পেতে পারি। তাই এটা আমাদের কর্তব্য হওয়া উচিত যে এই রূপটাকে, এই যে শিশুদের ছবির রূপ, সেটাকে আরো বেশি প্রক্ষোভিক, মানসিক, দৈহিক, সার্বিক আকারে প্রস্ফুটিত করে তোলা। কারণ যদি আমরা আজকে আমাদের সর্বকিছু উজাড় করে দিয়ে শিশুদের বৃদ্ধিতে সহায়ক হই, তাহলে কিন্তু ওরাই আমাদের দেশ নির্মাণের যে পথে আমরা সামিল হয়েছি সেটাকে তারা আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। এই প্রসঙ্গে কিছু আমার বলার আছে। আজকালকার শিশুরা সঙ্গে অনেক সময় শুনতে পাই যে আগেরকার শিশুর অনেক পার্থক্যটা কেন, সেটা আমাদের বুঝতে হবে। কারণ সেই সময়কার জীবনধারা, সেই সময়কার বৈজ্ঞানিক প্রযুক্তিবিদ্যা ততটুকু ছিল না এখনকার মতো উন্নত মানের। দ্বিতীয়ত, শিশুদের এখন
এই গ্লোবাল কম্পিটিটিভ ওয়ার্ল্ডের মধ্যে প্রতিনিয়ত প্রতিযোগিতায় দৌড়তে হচ্ছে। তারা যদি আজকে সেরকম সুযোগ সুবিধা না পায়, তাহলে কিন্তু তারা কোনোভাবেই পৃথিবীর এই মঞ্চের মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা ওদের নেই। তাই এই যে প্রতিষ্ঠিত হওয়ার যে একটা দৌড় চলছে, সেই দৌড়ের মধ্যে শিশুদের বোঝাতে হবে কিছু সময়ের জন্য হলেও নিজের মধ্যে আত্মচিন্তন করতে হবে, সেলফ ইন্ট্রোস্পেকশন করতে হবে যে আমরা কি শিখলাম, এই শিক্ষাকে কি করে বাস্তবায়িত করতে পারবো, যাতে আমার এবং আমার পারিপার্শ্বিক সমাজের একটা প্রভূত পরিমাণ বিকাশ হয়। তো এই যে চিন্তা ভাবনা, তা কিন্তু অভিভাবক মহল থেকে আসা দরকার। বাচ্চাদের শিখাতে হবে যে জীবনের প্রত্যেকটা পদই কিন্তু নিজের সর্বোচ্চ উজাড় করে দিলেই জীবনের সার্থকতা পাই আমরা। তাই আমার মতে যেটা আমি মনে করছি সেটা হলো যে শিশুদের মধ্যে করেই বড় করে তোলা হোক, ওদের মধ্যে বড়দের মানসিকতা না চাপিয়ে দেওয়া হোক। ওরা যেরকম করে বাঁচতে চায় ওদেরকে সেরকম করে বাঁচতে দেওয়া হোক, যাতে করে ওরা আমাদের মতো না হয়ে নিজের মতো হয়ে উঠতে পারে। এটাই আমার মনে হয়। স্যার, আপনি এ ব্যাপারে আমাদেরকে একটু উপদেশ দিন এবং কিভাবে সমাজের শিশুদেরকে নিয়ে কিছু কর্মসূচি গ্রহণ করবেন। নমস্কার। প্রথমে আমি আমাদের ডিএনটিভি কর্ণধার শ্রী দীপ্তেন্দু নাগ মহোদয়কে ধন্যবাদ জানাই আমার ডান পাশে বসা সুরজিৎ সাহাকে। সে আমাদের কাছে, আমার যে বয়স, সে আমার কাছে শিশুই রয়ে গেছে। আজকে যে বিষয়টা আলোচনা করতে আমরা বসেছি, অত্যন্ত কঠিন বিষয়। আমি 40 বছর শিক্ষকতা করেছি, কিন্তু সত্যি শিশু মনের গভীরে বোধহয় প্রবেশ করতে পারিনি। তবে একটা কথা আমাদের মনে রাখতে হবে, শিশুরা হচ্ছে ছোট্ট একটা চারা গাছ। এটা চারা গাছকে বড় মহিমে পরিণত করতে হলে যেভাবে যত্ন করতে হয়, শিশুকেও তার বড় করতে হলে চারা গাছের চেয়ে বেশি যত্ন করতে হয়। কারণ শিশু মন আর চারা গাছের জীবন একরকম নয়। প্রতিটি শিশুর বড় হওয়া, উন্নত হওয়া, সেটা কিন্তু বহুলাংশে নির্ভর করে নিজের মা বাবার আচরণ ব্যবহারের উপর। শিশু যদি দেখে তার মা বাবা অহরহ ঝগড়া করছেন, নিজেদের মধ্যে শান্তি নেই, সংসারে শান্তি নেই, তাহলে সে ছোটবেলা থেকেই, শিশু অবস্থা থেকেই তার মানসিকতা নষ্ট হয়ে যাবে। আমরা মনে করি যে 2 বছর একটা শিশু কি বুঝে, তার সাথে মা বাবা খুব ঝগড়া করলাম। 2 বছরের শিশু কেন? আমি যতদূর জানি, ভুল হতে পারি, যে সন্তান যখন মার পেটে থাকে সেই সময় থেকেই কিন্তু সে মায়ের সমস্ত অনুভূতি সে বুঝতে পারে, এবং বাইরের জগতের অনেক কিছুই সে মার মাধ্যমে অনুভব করে। গল্প দেখেছিলাম আমরা মহাভারতের সেই কাহিনী, এবং এটা সত্যি, এটা আজকে বিজ্ঞানও স্বীকার করেছে যে ভ্রূণ থেকেই কিন্তু শিশুরা বুঝতে শুরু করে, মানে মা অনুভূতি সমস্ত পেয়ে। কাজেই সংসারে, বাড়িতে প্রথমে মা বাবা, দ্বিতীয় পর্যায়ে হলো শিক্ষক। আমরা কিন্তু একটা ভুল করি স্কুলগুলোতে, আমরা শুধু পড়াই, বই পড়াই, কিন্তু একটা কথা আছে, টিচার হলেন ফিলোসোফার ফ্রেন্ড, ফিলোসোফার এন্ড গাইড।
আমার নিজের জীবনে সেটা উপলব্ধি করেছি। আমি খুব পড়া শিক্ষক ছিলাম, অনেক হয়তো আপনারা জানেন। আমি খুব পিছু দিতাম ছেলেদের, কিন্তু কোনোদিন ছেলেরা আমার প্রতি বিতর্ক হয়নি। তার কারণ শাসন করা তাদেরই সাজে সোহাগ করেছে। আমি সেভাবে আগ্রহ করতাম, সত্যি আগ্রহ করতাম। আমি এখন অনেকেই করে। আজকে আমার সুরজিৎ বলল যে কম্পিটিশনের যোগ, এই কম্পিটিশনে করতে গিয়ে কিন্তু আমাদের শিশুরা তাদের শৈশবটা হারিয়ে ফেলে। সমাজ থেকে তারা ছোটবেলা থেকে শুরু হয়ে যায় কম্পিটিশন। আর আমি মা বাবাকে একটা কথা বলবো, আপনার কখনো শিশুকে অন্য শিশুর সঙ্গে তুলনা করবেন না, যে অমুক ছেলেটা ভালো, অমুক ছেলেটা ভালো, অমুক মেয়েটা ভালো, সে লেখাপড়া একে তো ভালো, তুলনা করবেন না। আপনার শিশুকে, আপনার ছেলে মেয়েকে ভালো করতে চেষ্টা করুন, মতো কিছু। দেখুন আমাদের ছোটবেলা আমরা কিভাবে কাটিয়েছি। আমরা যদিও আপনার পার্টিশন এখানে আসার পর দরিদ্রতা মুখোমুখি হতে হয়েছে, কিন্তু আমরা শৈশব হারাইনি। স্কুলে গেছি, স্কুল থেকে এসে বইপত্র বাড়ে বিছানা ফেলে দিয়ে দৌড়ে মাঠে চলে গেছি, বকুমে খেয়েছি, কার না খেয়ে চলে গেছি আবার। কিন্তু আজকে শিশু দেখবেন খেলাধুলার নাম মাত্র নেই। সব শিশু বইয়ের মধ্যে ডুবে আছে, না হয় মোবাইলের মধ্যে ডুবে আছে। এই মোবাইলটা একটা সব আছে, কারণ ভালো দিক যেমন আছে মোবাইলের, আবার খুব খারাপ দিক আছে। বর্তমান পরিস্থিতিতে শিশুদের মানুষ করে তোলা বড় কঠিন, দুষ্কর। এবং আজকের ব্যাপারে আমরা যা দেখি, মা বাবার একটাই লক্ষ্য থাকে, শিশু তার সন্তান ভালো লেখাপড়া করুক, জীবনে প্রতিষ্ঠিত হোক, বড় ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, বিজ্ঞানী হোক। কিন্তু কেউ এটুকু ভাবে না যে আমার সন্তানটা সত্যিকার একটা মানুষ হোক। আজকে সময় মানুষের অভাব, সত্যিকারের মানুষের অভাব। এখনকার লোকরা কমার্শিয়াল আজকে তো ক্যারিয়ার করতে গিয়ে সোনার হরিণ চাই, সবাই সব আমেরিকা দৌড়, সব অমুক জায়গায় দৌড়। বৃদ্ধা মা বাবা শেষ বয়সে জলটুকু পর্যন্ত মিলে না। এই হলো ক্যারিয়ার গঠন। আমরা আজকে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, আজকে যদি কোনো জায়গায় মনে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়, আগুন লাগে, ক্যারিয়ার ছেলেমেয়েরা কিন্তু কেউ দৌড়ে যাবে না। সেই সাধারণ যাদের আমরা পৃথিবী দিয়েছি ছেলেরা, তারা সব দৌড়ে যাবে। রুগীকে বা যার অ্যাক্সিডেন্ট হয় তাকে নিয়ে হসপিটালে দৌড়বে। বুঝা গেল যে মনুষ্যত্ব শিক্ষার দরকার নেই। হ্যাঁ, সত্যি শিক্ষার দরকার। আমরা একটা জিনিস দেখেছিলাম, মনস্তাত্ত্বিকদের যে একটা বক্তব্য ছিল যে আসলে গর্ভবতী যখন হন তার আগে তার যে এডুকেশনটা দেওয়া দরকার, এই এডুকেশনটা নেওয়া বা দেওয়ার সুযোগ আমাদের সমাজ ব্যবস্থা। কিন্তু এই জায়গাটা একটা আমরা পয়েন্ট করতে পারি যে সন্তান ধারণের প্রাক মুহূর্তে মায়েদের বা বাবাদেরকেও ক্লাস করে, যেটা বলছিলেন যে শিশু চারা গাছ, চারা গাছের মধ্যে যদি আমরা
সঠিকভাবে তার প্রয়োজনীয় খাবার না দিই, সে বড় হবে। তো বলিষ্ঠতা লাভ করবে না। হয়তো এমন ইউরিয়া দিলাম খুব বড় হলো, কিন্তু তার মধ্যে অন্যান্য যেগুলো নিউট্রিশনের দরকার সেগুলো পেল না, পাতাগুলো হলুদ হয়ে গেল। ঠিক শিশুদেরকেও ওই পুষ্টি যে বলা হয়, এখন তো গাইডলাইন যেটা আছে যে স্ত্রী চিকিৎসক তারা বলে দেন যে এই সময় কিন্তু আপনি ভালো বই পড়বেন, গল্পের বই পড়বেন, গান বাজনা শুনবেন, তাহলে আপনার শিশুটাও সেইভাবে বড় হবে। এই বিষয়টা একটা। দ্বিতীয়ত হচ্ছে ছোট্টবেলা যখন শিশুটা জন্ম নেয়, জন্ম নেওয়ার মুহূর্তেতে আমরা বলি যে অবচেতন মনে শিশু শিক্ষা। তাহলে যেভাবে তাদেরকেও বলা হয় যে পঞ্চেন্দ্রিয় মানুষ, পাঁচটা ইন্দ্রিয় কিভাবে সজাগ হচ্ছে প্রতি মুহূর্তে, সেই পঞ্চেন্দ্রিয়ের কাজটা তখন থেকে শুরু হয়ে যায়। মাকে চিনে এসে গন্ধ বুঝে, বাবাকে চিনে এসে গন্ধ বুঝে। তো ক্রমশ তাকে শিক্ষার যে বিষয়টা, যে এদিকে একটা শব্দ করলে পরে সে ওইদিকে তাকায়, এদিকে শব্দ করে এদিকে তাকায় কিনা, সাউন্ড তাকে স্পর্শ করলে সে কি অনুভূতি লাভ করে, এইভাবে দেখে দেখে তার কোনো বিকৃতিও আছে কিনা। একটা শিশু জন্মগ্রহণের সময় বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করছে কেন? একটা প্রশ্ন। আজকে ভোপালে এখনো দিনে আমরা শিশুরা বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করছে। বিষাক্ত একটা পরিবেশ, সেই জায়গাতে মায়ের খাদ্য পুষ্টি এগুলোর উপর নির্ভর করে অনেকটা বিকলাঙ্গতার বিষয়। এবার জন্মগ্রহণের পর যে মায়ের নিয়ে আসলেন, তাকে এসে কাঁদছে, শুধু খাচ্ছে না। তারপর কি যে খাওয়ার সময় মোবাইল দেখিয়ে দেখিয়ে খাওয়াচ্ছে, ভয় দেখিয়ে দেখিয়ে খাওয়াচ্ছে। এই শিশুদের মধ্যে এই শিয়াল আসবে খেয়ে না, এই যে বিষয়গুলো, এটা আমরা একটু যদি সার্ভে করে দেখি যে এটা খুব প্রকট। তো সেই ব্যাপারে মায়েদের শিক্ষা, বাবাদের শিক্ষা, যে শিশুটাকে আমরা কিভাবে গড়ে তুলতে পারি, সেই ক্ষেত্রে আমাদের কিছু কর্তব্য রয়েছে। তো সেক্ষেত্রে কোনো অবস্থায় কিন্তু ভয় দেখানো উচিত নয়, কোনো অবস্থায় না। বাস্তব সুযোগ করে দেওয়া। এখানে আমি বলতে চাই যে আমরা একটা জিনিস দেখেছিলাম, একটা ছোট্ট শিশু যখন প্রথম অক্ষর শিখল, অ আ ক খ শিখল, তো সেখানে যে মেসেজটা আছে, অয়ে অজগরটি আসছে পেরে, আমটি আমি খাবো পেরে, ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাচ্ছে। যে প্রথম চারটা লেটার আমরা শিখলাম, বর্ণ আমরা শিখলাম, এই চারটা বলে একটা ভয় আছে, প্লাস আমি আমিত্বের ব্যাপারটা আছে। আমটি আমরা খাবো পেরে এটা নেই। তো এই যে এডুকেশনটা, সেখানে যে সেই জায়গাতে একটা কথা বলছিল রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ব্যবস্থা, আমাদের নজরুলের একটা গান ছিল, আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমাই, ওই আকাশের ঝর্ণা আমি উধাও হই, চিতাবাঘ উড়িতা আবার বক্র খেলার সাথে, সাপের ঝাঁপি মাথায় নিয়ে কাটাই। তো রবীন্দ্রনাথ বলছেন এডুকেশন তাই তো হওয়া উচিত। তো রবীন্দ্রনাথ তার শান্তিনিকেতনের মধ্যে আমরা লক্ষ্য করলাম যে শিক্ষা ব্যবস্থা একটা ঢিল ছোড়া হচ্ছে, একটা পাথর দিয়ে, তো ঢিলটা কতটুকু দূরে যাচ্ছে। এবার সোলার বল দিয়ে ঢিল ছোড়া হচ্ছে, সেটা কত দূর যাচ্ছে, তা দিয়ে ক্রমশ কেন সোলা দূরে যাচ্ছে না, কেন পাথরটা দূরে যাচ্ছে, এই বিষয়গুলো দিয়ে উনি এডুকেশন ব্যবস্থা করছেন। তো শিক্ষা ব্যবস্থা শিশুদের জন্য, এটা নিয়ে কি আমাদের কোনো চিন্তা ভাবনার বিষয় আছে? শিশুদের শিক্ষাটাই সবচেয়ে কঠিন ব্যাপার, ঠিক, কারণ তাদের মন মানসিকতা আর বয়ঃসন্ধির পর যে মানসিকতা, তার মধ্যে অনেক পার্থক্য। আপনি সত্যি বলেছেন যে অজগর আসতে দেড়ে, এগুলো সত্যি হওয়া উচিত নয়। আমরা আমটি আমি খাবো পেরে, আমি কেন হয় না,
শহীদ এবার তুমি কি বলবে যে আচ্ছা। এডুকেশন ব্যবস্থাটা এমনটা বাবু একটু বিজ্ঞানসম্মত মনস্তাত্ত্বিক বিষয়গুলোতে আমাদের ঢুকিয়ে এডুকেশন ব্যবস্থাকে তৈরি করা, শিশুটাকে যদি আমি সামাজিক করে তুলতে চাই। আচ্ছা, অবশ্যই শিক্ষা ব্যবস্থার শিশু আমার মতে ইটস লাইক টু সাইডস অফ ওয়ান কয়েন, একই কয়েনের দুটো ভেট আর কি। শিক্ষাটা হওয়া উচিত শিশু কেন্দ্রিক, কিন্তু এখন তো শিক্ষা হয়েছে গার্জিয়ান কেন্দ্রিক। গার্জিয়ানরা কি চাচ্ছে, ওরা ওদের ছেলেদেরকে ইঞ্জিনিয়ার বানাতে চায়, কেউ ডক্টর বানাতে চায়, কেউ সমাজে বিভিন্ন আরো দিগ্গজ লোক বানাতে চায়। এখনকার শিক্ষা ব্যবস্থা হয়ে গেছে কিছুটা ওই রকম, যে এমন কিছু আমি পাঠ্যপুস্তকের শিক্ষানুক্রম বানাবো যেগুলি বাচ্চারা আনন্দ পাবে কিনা সেটা আমার দেখার দরকার নেই। এটা দিয়ে ও কি জীবনে ইঞ্জিনিয়ার হতে পারবে, ডক্টর হতে পারবে, কোন জার্নালিস্ট হতে পারবে কিনা, এই বিষয়গুলি কিন্তু দেখা হচ্ছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি মনে করি, শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত শিশু কি চায় তার উপর। এই শিশু কেন্দ্রিক শিক্ষার বিকাশ, যাতে করে শিশুর পক্ষবিক, দৈহিক, মানসিক এবং সার্বিক স্তরে সে যেন বেড়ে ওঠার সুযোগ পায়, সেটা করে দেওয়া। যেমনটা আপনি যে বললেন, স্যার যেটা বললেন ফুল গাছের কথা বা চারা গাছের কথা, স্বাভাবিক এটা চারা গাছের মধ্যে যদি আমরা জল দিই, কিন্তু শুধু জল দিতে আশা করে থাকি যে সে বড় হয়ে উঠবে, তাহলে হয়তো এটা আমাদের বোকামি। সুন্দর আমি লাইন করেছিলাম, এটা সম্ভবত আমাদের অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন যে তুমি যদি একটা মাছকে সে কতটুকু গাছের উপরে উঠতে পারে সেই বিচার করতে পারো, তুমি বুদ্ধ, ও বুদ্ধ নয়। তো একটা বাচ্চা, তার মধ্যে কিছু গুণ আছে, সেই গুণটিকে বুঝতে হবে। সেই গুণের একটা সীমা আছে, কিন্তু মানুষের গুণের একটা সীমা আছে, তো সেই সীমাটা কতটুকু দিকে বুঝতে পারে তা আমাদের আগে থেকে অনুমান করে নিতে হবে। ধরুন আমি অঙ্ক পারি না, আমি খাতা সত্যি ছিলাম অঙ্কতে, তো কিন্তু আমার একটা ফোর্স ছিল যে তোকে 70 পেতে হবে, 80 পেতে হবে, কিন্তু আমি জানি আমার যতটুকু প্রক্ষোভিক ক্ষমতা তা এর থেকে বেশি যাবে না 50-এর উপরে। আমি চেষ্টা করতাম, এমন চেষ্টা করে ত্রুটি হতো না, কিন্তু করতাম, পেতাম না। তো আমি যেটা মনে করি, বাচ্চাদের গুণ সম্বন্ধে অভিভাবকদের ওয়াকিবহাল হওয়া উচিত, যে আমার ছেলেটার কি দিকে গুণ আছে। সে ভালো চিত্র অঙ্কন করতে পারে, সে ভালো নাচ করতে পারে, সে ভালো রিসাইটেশন করতে পারে, বা সে ভালো ইংলিশের মধ্যে স্পেসিফিক সাবজেক্ট গ্রুপ। এখন আমরা কেউ স্বয়ং সম্পূর্ণ নয়, একজন লোক 5টা সাবজেক্ট বিষয় করতে পারে না, একটা শিক্ষকও 5টা সাবজেক্ট হতে পারে না। তবে কি করে আশা করি যে একটা ছাত্র ভাষার 5টা সাবজেক্ট করবে? তো আমাদের মাইন্ডসেটটা পরিবর্তন যদি করতে পারি, যে আমরা আমাদের শিশুর যে ইচ্ছা সেটার কদর করে ওরকে ওর মতো পরিস্থিতি দিয়ে সেটাকে আরো বেশি প্রস্ফুটিত করতে পারি, তাহলে কিন্তু তার বিকাশ ঘটবে। যেমন ধরুন একটা যদি ফুল গাছকে আমি রেগিস্তানে লাগিয়ে দিই, সেই ফুল বড় হবে না কেন, যতই তার মধ্যে গোল লাগে না কেন। সেরকম বাচ্চাকে যদি আমি একটা ভালো পরিবেশ দিই, যে পরিবেশটা ওর মতো, তাহলে কিন্তু সেও সুন্দর করে ফুলের মতো সুগন্ধ এবং সুখান ছড়িয়ে নিজের জীবনকে আরো বিকশিত করতে পারবে। তাহলে একটা জিনিস আমরা পেলাম যে আজকের যে সমাজ ব্যবস্থা, এটা প্রকৃতভাবে শিশুটাকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক অন্তরায় আছে, এবং সেই অন্তরায়গুলো করছি কিন্তু আমরা অভিভাবক। তো সেদিক থেকে যেমন সেই অভিভাবক আজকে একটা দুর্গা পূজা, তার বিসর্জনের যে আনন্দটা, শব্দটা খুব বিচ্ছিরি হয়, বিসর্জনের আনন্দ, এই ব্যবহারের জন্য, এটার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয় অভিভাবক। কিন্তু এই ছেলেরা যারা এই ইয়াংকি কালচারের যে যুবক, এটাই তো তারা এটা নিয়ে আনন্দে নাচার উল্লাসে তারা মেতে ওঠে। তাদেরকে ওই যে ছেলেরা, সেটা তারও খুব অভিভাবক হচ্ছে। সব ছেলেরা এটা চায় না, কিছু ছেলেরা তা চায়, এবং তার যে ক্ষতিকারক দিকগুলি, একটা শিশু মনে কিভাবে প্রভাব, শিশুটা ঘুমিয়েছে, হঠাৎ করে এই সাউন্ড একটা সাংঘাতিক ভাবে কেঁপে উঠে, তার মধ্যে হৃদরোগের জন্ম হয়ে যেতে পারে। অনেক ঘটনা আছে যে বৃদ্ধ হঠাৎ করে ডিজের শব্দে হার্টফেল করে মারাই গেছেন রাস্তায়। যে এই যে অবক্ষয়গুলো, সেই অবক্ষয়গুলো দূরীকরণের ক্ষেত্রে স্যার আমরা কি ধরনের ভূমিকা নিতে পারি? এখন বাবু, আজ
আজকে দেশের যে পরিস্থিতি, শুধু দেশ নয়, সারা পৃথিবীর যে পরিস্থিতি, এগুলো থেকে উত্তরণের পথ সত্যি খুঁজে পাই না। যদিও চেষ্টা চালানো হচ্ছে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা পদ্ধতির পরিবর্তন কিছুদিন পর পর আনা হয়। নতুন শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষে চালু হচ্ছে। এই শিক্ষা ব্যবস্থা চালু করতে গেলে আমি আমাদের দেশে যে পরিকাঠামো, এই পরিকাঠামোতে কতটা সম্ভব হবে আমি সন্দেহান। কিন্তু পদ্ধতিটা সত্যিই ভালো, আমার যত ধারণা, আমার যত জ্ঞান। কিন্তু বাস্তবায়িত করা কতটা সম্ভব এটা আমার সন্দেহ আছে। যেটা আমার স্নেহভাজন সুরজিৎ বলল, জোর করে চাপিয়ে দেওয়া সাবজেক্ট, এটা ঠিক নয়। শিক্ষকরা যেমন বুঝেন, গার্জিয়ানরাও বুঝেন যে কোন শিশু কোন সাবজেক্ট ভালোবাসে, যেটা ভালোবাসে, যেটা ভালো লাগে সেটাই তাকে করতে দেওয়া উচিত। ইঞ্জিনিয়ার তৈরি করার জন্য, ডাক্তার বানানোর জন্য জোর করে বিজ্ঞান চাপের বসলে সে বিজ্ঞান করতে যায় না, সে পারে না, ভালো লাগে, তার সাহিত্য ভালো লাগে, হ্যাঁ, তার সঙ্গীত ভালো লাগে, তার শিল্প ভালো লাগে, তাকে তাই করতে দিতে হবে। জোর করে ডাক্তার তৈরির জন্য তাকে সেই বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এর পাঠানো পুরো উচিত নয়। যার সাহিত্য ভালো সে সাহিত্য নিয়ে বসে। বর্তমান শিক্ষা ব্যবস্থায়, মানে যেটা নতুন শিক্ষা ব্যবস্থা একটা আমাদের দেশে, এইটাতে এই সুযোগ রয়েছে একটা স্কুলে। আজকে যেমন কেউ ক্লাস 11 যখন উঠলো, বিজ্ঞান পড়লে তাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি এগুলো পড়তেই হবে, এর সঙ্গে সে ইতিহাস পড়তে পারবে না। কিন্তু নতুন শিক্ষা ব্যবস্থা বলেছে না, সে যদি অঙ্ক ভালোবাসে অঙ্ক করবে, আর যদি ইতিহাস ভালোবাসে ইতিহাস সঙ্গে করতে পারবে, বাংলা ভালোবাসে সে বাংলা পড়তে পারবে। খুব ভালো ব্যবস্থা, ভালো ব্যবস্থা, কিন্তু বাস্তবে কতটুকু সম্ভব? যেগুলো একটা বিদ্যালয়ে, হায়ার সেকেন্ডারি স্কুলে, মনে করুন কেউ বিজ্ঞান পড়ছে, আছে, সঙ্গে সে ইতিহাস পড়তে চায়, সেই ব্যবস্থা স্কুলের পক্ষে করে দেওয়া সম্ভব নয়, একটা ক্লাসে অ্যারেঞ্জমেন্ট করা যায় না। তাহলে শিক্ষক সংখ্যা অনেক বেশি লাগবে। এটা বর্তমান পরিস্থিতি, পরিকাঠামোতে কতটুকু সম্ভব জানি না, তবে হলে সত্যি ভালো। আর বয়স সন্ধিকার একটা কথা, এই সময় কিন্তু অভিভাবকদের সাবধান থাকতে হবে, ভালো করে নজর রাখতে হবে তাদের ছেলেমেয়েদের প্রতি। লুকোচুরি করতে নেই, অনেক প্রশ্ন তাদের মনে আসবে, সেই অনেক প্রশ্নের জবাব আমরা লজ্জায় অনেক সময় বলি না তাদের, এগুলো তাদের পরিষ্কার করে বলে দিতে হবে। মা বলে এটা সায়েন্স। সেই জায়গায় গল্প পড়লাম, সম্ভবত মোবাইল, খুব ভালো লাগলো। একটা মেয়ে বাসে যাচ্ছে, তারপরে ছেলেও বসা আছে, মেয়েটা প্রথম পিরিয়ড শুরু হয়ে গেছে বাসে বসা অবস্থা। মেয়ে তো লজ্জায় কাশ্মীর
ছেলেটি বুঝতে পারলে কি করলো, তার গায়ে ব্লেজার খুলে, না সে কি শরবত খাওয়ার চলে মেয়েটির উপরে শরবত ফেলে দিল। আমি করেছি। তারপর কি করলো, হাঁটা বলে নিজের ব্লেজারটা খুলে পটিয়ে দিল। ওটা যে রক্ত বেরোচ্ছে এটা যাতে কেউ না আছে, এটাতে ইয়ে না হয়। এরকম ভাবে যখন কিছু ঘটে তখন তাদের মা বাবার দায়িত্ব এটা বুঝে দেবো, অভিনয় করতে হবে। স্বাভাবিক জিনিস। স্বাভাবিক সুবিধা নয়, তাদের এই বয়স সন্ধিক্ষণে যদি সঠিকভাবে সঠিক পথে চালিত না করা যায়, তাহলে আজকের যে যুগ সেই যুগে মদ, ড্রাগ ইত্যাদি ইত্যাদি তো আছে। এই ড্রাগে তো শেষ করে ফেললো আমাদের সমাজ থেকে। এটার পেছনে কিছু কারণ আছে। বেরোজগারি এর জন্য কিন্তু আজকে অনেকাংশ দেয়। রোজগারের কোনো পথ নেই। শিক্ষিত ছেলেদের চাকরি পাচ্ছে না, হতাশা হয়ে কাজটা করে হতাশ হয়ে গিয়ে 10 টাকা পেলাম, গিয়ে বাংলা মুখে কিছু তারপর আছে ড্রাগ। আরেকটা বিষয় এখানে খুব বেশি অবক্ষয়, সেটা হচ্ছে মোবাইল, ইডিওটিক বক্স। একজন সাহিত্যিক বলেছেন, এক্স্যাক্টলি। এখানে একজন বলছিলেন যে আসলে অনেক দেশে, অনেক স্টেটে, অনেক দেশে আমরা লক্ষ্য করেছি 16 বছর পর্যন্ত শিশুদের স্কেলেটনটা ডেভেলপ, ফলে ইলেকট্রোস্মোকিং যে রেট সেগুলো ব্রেন সেলকে ড্যামেজ করে। তো সেদিক থেকে 16 বছরের নিচে কারোর হাতে যদি মোবাইল দেখা তাহলে তার বাবা মার পানিশমেন্ট। বিজ্ঞান তো বলছে 16 বছর আগে কোন অবস্থায় মোবাইল ব্যবহার করতে নেই। এখন দুটো প্রোডাক্টের বিষয় এসে দাঁড়িয়েছে সেই জায়গাটাতে। হ্যাঁ আমরা দিলাম না, কিন্তু এখন দেখা যায় ক্লাস 6, 7, 8 এইসব ক্লাসগুলোতে অনলাইন হচ্ছে, বাধ্যতামূলক মোবাইল। আর এই মোবাইল দিয়ে শুধু ওই এডুকেশনটা নয়, মোবাইল হাতে পেলেই তার মধ্যে কি আছে, তার গভীরতা কি, তার পেছনে কি রহস্য রয়েছে, এইসব উদ্ঘাটন ছেলেমেয়েরা ঝাঁপিয়ে পারে। কারণ ওই সময়টা তাদের অ্যাডোলেসেন্স স্টার্ট, ফলে মোবাইল একটা সমস্যা বিষয় এবং তার যে ক্ষতিকারক দিক। এখন না, অনেক সময় আমি এটাও দেখেছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বাড়িতে, ডক্টরের বাড়িতে ছোট্ট শিশুরা মোবাইল নিয়ে খেলছে, বলছে আরে আমি যা পারি না ও পারে, এটা ক্রেডিট। তো উনি তো খুব শিক্ষিত। তবে আগে যে আপনি বললেন যে ভূতের ভয় দেখিয়ে খাওয়ানো হতো, এখন সামনে মোবাইল দিয়ে একেবারে শিশু কথা বলতে পারে, তার সামনে মোবাইল দেখে তাকে খাওয়াচ্ছে। এই মোবাইলটা শিশু শিক্ষার এক বিশাল ক্ষতিকারক প্রতিবন্ধক দাঁড়িয়েছে, প্রতিবন্ধক প্রচন্ড। তো এখানে আমরা যে বিষয়ে ছিলাম যে পণ্ডিত জওহরলাল নেহরু, উনি শিশুদেরকে প্রচন্ড ভালোবাসতেন এবং শিশুদেরকে ভালোবাসতেন বলে এবং কিছু কিছু চিন্তা ভাবনা উনি করেছিলেন। ওনার বই যেগুলো লেখা হয়েছিল তার মধ্যে কি ডিসকভারি অফ ইন্ডিয়া, সামাজিকভাবে স্কিল ডেভেলপমেন্টের উপরে উনি অনেক বেশি জোর দিয়েছিলেন। আইআইটি জন্ম দিলেন, এইমসের শিশু চিকিৎসার জন্য ব্যবস্থা করা সেটাও দিলেন। গত 3-4 দিন আগের একটা ঘটনা, আগাপুরে একটা মা কত কষ্ট করে শিশুটার জন্মটা, কিন্তু চিকিৎসা বিভ্রাটের কারণে এসে বলছে যে নীল রং হয়ে গেছে সমস্ত শরীরটা, শিশুটা মারা গেছে জন্মের 1 দিন পরে বা 2 দিন পরে মারা গেছে। কিন্তু এই যে নীল হওয়াটা হৃদরোগের একটা বিষয়, তো এখানে এটা অহরহ ট্রিটমেন্ট হচ্ছে, ভালো হচ্ছে, কিন্তু শিশুটা মারা গেল চিকিৎসার অভাবেই মারা গেছে। আমার খারাপ লাগলো, খারাপ আমার লাগে আর তো কোনো মনে বিষয় না, কিন্তু ঘটনাটা হচ্ছে
এই যে বিষয়গুলো চিকিৎসা ব্যবস্থা হ্যাঁ এটাকে আরো বেশি সুদৃঢ় করার প্রশ্নে পণ্ডিত জওহরলাল নেহরু যে উদ্যোগ নিয়েছিলেন এইমস এবং এইমস এর মতো বিভিন্ন জায়গাতে এই ধরনের এইমস ক্যাটাগরি, এবং আসলে আমরা এমবিবিএস পাস করার পর বিভিন্ন সাবজেক্টে বিশাল বই আমরা অর্থোপেডিক্স গাইনো এই সেই এ ব্যাপারে কিন্তু আমাদের মোদী সরকার সবগুলো স্টেটে ভারতবর্ষের প্রত্যেকটি স্টেটে একটি করে এইমস এর মতো কোয়ালিটি হাসপাতাল স্থাপন করে কিন্তু প্রোগ্রাম দিয়েছে, প্রকল্প দিয়েছে। এবং ত্রিপুরা একটা হওয়ার কথা, কোথায় হবে এই নিয়ে কিছু জল্পনা চলছে। এবং দেখুন আমাদের দেশে আসলে আমাদের ডাক্তার তো আছেন ঠিক, কিন্তু অনেক ডাক্তার বা বাইরে চলে যায়। এখানে সুযোগ সুবিধা অনেক কম, বেতন কম। এই জন্য আজকে আমেরিকায় যা ডাক্তার ইঞ্জিনিয়ার আছে তার 60% ইন্ডিয়ান, ভারতীয়। প্রত্যেকটা দেশে বাইরে ওদের পে স্কেল এই সুযোগ তাদের দিতে হবে, তাহলে ওরা ভারতবর্ষে স্টেট ফিরে আসবেন। দেশের সন্তান দেশে দেখা উচিত। আমি একটা কথা বলবো, তাদের শুধু পয়সা বিদেশ চলে যাওয়া উচিত না, উচিত না। আমি প্রথমে বলেছিলাম যে আজকালকার মা বাবারা শিশু বয়স থেকেই তার ছেলে মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী বানাতে চান, কিন্তু কেউ মানুষ বানাতে চান না, বড় মনের মানুষ করতে চান না। আমাকে তো কেউ যদি বলে আমার সন্তানকে আশীর্বাদ করুন স্যার, আমি মোবাইলে দেখতে পারেন মাঝে মাঝে, আমি দেখি বড় মাপের বড় মনের মানুষ হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, বিজ্ঞানী হোক, মঙ্গলে যাক, যাদের যাক, খুব ভালো। কিন্তু মানুষটা মন যেন বড় হয়, সন্তানটা যেন বড় মনের মানুষ হয়, আমি কিন্তু সবসময় আশীর্বাদ করি। কাজে তারা যদি বড় মনের ডাক্তার হওয়ার সঙ্গে সঙ্গে, ইঞ্জিনিয়ার হওয়ার সঙ্গে সঙ্গে বড় মনের মানুষ হতো, তাহলে কিন্তু ভারতবর্ষে থেকে যেত, বেশি বেতন লোকের বাইরে চলে যেত। ওই জায়গাটাতে আমরা যেমন আজকে নীল রোগের কারণে একটা শিশু মারা, যে হার্টের দোষ থাকে, রক্ত প্রবাহ যদি কম হয়, তাহলে আঙুলগুলো সব নীল হয়ে যাবে। আমি অন্তত দেখেছি আমার আত্মীয় ছিল। আমি এই বিষয়টা একটু স্টাডি করলাম, ছিল প্রশ্নটা হচ্ছে যে নীল রোগ হয়ে শিশুটা মারা গেল, এটা যেহেতু ভালো ট্রিটমেন্ট আছে, তো সেখানে আজকে আমার ধর্মনগর হসপিটালে সেটা মারা গেছে। ধর্মনগর হসপিটালে দ্বিতীয়বার এই ধরনের কোন রোগ হলে যেন মারা না যায়, তার জন্য কোন শিক্ষা ব্যবস্থা, একটা ওয়ার্কশপ, ট্রেনিং এইসব করানোর ব্যাপারে কিছু উদ্যোগ বিষয়ের উপর আগরতলা কেন্দ্রিক হাই ইনফ্রাস্ট্রাকচার, হাই স্যালারি, এই সমস্ত দিকে মানুষ ভাবছে। ডাক্তারের যে একটা বৃহৎ সেবা, মানুষ সেবার কাজ, তার মধ্যে টাকাটা ঠিকই, টাকা তো দরকারই আছে, কিন্তু তার মধ্যে সামান্য হলেও মনুষ্যত্ব এবং মানুষ বাঁচানোর যে একটা তাগিদ থাকা দরকার, কিন্তু এখন দিন দিন সেটা কমে যাচ্ছে মানুষের। আমরা তো বলেই থাকি যে ভগবানের পরেই ডাক্তারদের স্থান। একটা বিষয় যেটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে, বিগত ডিকেডস আমরা লক্ষ্য করলাম যে এখনকার গার্জিয়ানরা, অভিভাবকরা বলুন, তাদের ছোটবেলা থেকে দেখি বাচ্চাদের একটু ইংরেজি শিক্ষায় শিক্ষিত টেন্ডেন্সি বেশি। মতলব একটু স্পোকেনলি শিখলে আমার গর্ব বাড়বে, আমার প্রাইড বাড়বে। এই কারণে আমি দেখছি ছোটবেলা থেকেই বাচ্চাদের মধ্যে বাংলা ভাষার প্রতি একটা চিত্ত চলে আসে। ধরুন কেউ আমি ইংলিশে বলবো, প্রপার ডিকশন কথা বলবো, তার প্রতি আলাদা কদর থাকে। কেউ বাংলা বলছে, শুদ্ধ বাংলায় বলছে, তাকে যেন আমরা হেয় করে দেখি। তো আমরা যেটা মনে করি ভাষা তো ভাষাই, ইভেন ইংলিশকেও সেটা স্বীকার করেছে বাংলা সব থেকে মধুর ভাষা। ইংলিশ লাইনও আসে না, তারপরে স্প্যানিশ, তারপরে জার্মানি, এরকম ভাষাগুলি আছে। কিন্তু আমরা যদি আমাদের বাচ্চাদের বাংলা ভাষা সম্বন্ধে কদর না বুঝাই, তার মিষ্টতা সম্বন্ধে যদি ওদের মনে কঠোরের মধ্যে জায়গা করে না দিই, তাহলে কিন্তু তারা কোনোদিন ভাষার জ্ঞান, ভাষার লড়াই যে আমরা করেছিলাম এই 21 ফেব্রুয়ারি, যেটা পালন করি ভাষা দিবস হিসাবে,
তার যে কতটুকু স্ট্রাগল করতে হয়েছে মানুষদের এই ভাষাকে স্থাপিত করার জন্য, সেটাকে ধরে ঠেলে যারা 200 বছর আমাদের উপরে কলোনাইজেশন করে, শুধু আমরা না, পারিপার্শ্বিক আফ্রিকান বলুন, আমেরিকান কান্ট্রিজ বলুন, এদের মধ্যে দীর্ঘ অনেক বছরের একটা ইম্পেরিয়ালিস্টিক সোসাইটি তারা বানিয়েছিল, তাদেরকেই আমরা ফলো করছি, তাদের জীবনধারাকেই ফলো করছি। আমি রিসেন্টলি দেখছিলাম, আমি আপনাদের আশীর্বাদ ক্রমে টুকটাক চেষ্টা করি ইংলিশ পড়ানো, তো আমার একটা গার্জিয়ান এসে বললো যে ইফ ইট ইজ পসিবল দেন প্লিজ টট মাই ডটার ইন আমেরিকান অ্যাকসেন্ট। আমি বললাম তাহলে অ্যাকসেন্টটা কি, এটা বিষয়টা কি আপনি বুঝেন কিছু? কশু হ্যাঁ বললাম, আমি কি এখন ওয়াটার বলবো নাকি? হ্যাঁ, there is some kind of a difference, that's for sure. যেমন আমরা এটাকে ওয়াটার বলি, আমরা এটাকে ওয়াটার বলে, অতটুকুই পার্থক্য। দে প্রনাউন্স র ক্লিয়ারলি। বাচ্চাদের একটা সময় আছে বোঝার সেইগুলি। এখন এই দেখছি আমি ক্লাস 2 পরে বাচ্চাকে পারলে পলিটিক্স শিখিয়ে দেবে, ধরে বিজ্ঞান শিখিয়ে দেবে, যে এটাকে এই বলে, এটাকে এই বলে, এটা জার্মানি ল্যাঙ্গুয়েজ, এটা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ। বাচ্চাদেরকে ভাষার জ্ঞানটা বুঝাতে হবে যেটা ও স্পন্টেনিয়াসলি বলতে পারে, বাংলা হোক তার মাতৃভাষা হোক। তাই আমি মনে করি যেটা মাতৃভাষার গুরুত্বটা অধ্যক্ষে বোঝানো দরকার বাচ্চাদের, যেটা আমাদের গর্ব, এটা আমাদের ঐতিহ্য, এটাকে প্রিজার্ভ করা তোমাদের দায়িত্ব। আমরা প্রিজার্ভ করেছি, তোমাদের দায়িত্ব দিয়েছি, তুমি এটা আগে বেরিয়ে নিয়ে যাও, আর তোমরা তোমাদের পরবর্তী প্রজন্মকে সেটা সুন্দর করে সামনে দিও, যে তারাও আগে নিয়ে যেতে পারে। কিন্তু আজকের অভিভাবকরা এই চেইনটাকে ভেঙে দিয়েছে, এই দিন ক্রেডিট ফ্রড করা চেইনটা ভেঙে দিয়েছি। এখনকার প্রজন্মরা চায় ইংলিশ পড়াতে, তাই মনে করি কিছুটা হলে, আমি বলছি না ইংলিশটাও দরকার নেই, যেহেতু আমি একটু নিজের ইংলিশে, যেটা মনে করি আমি বাংলাটার মাহাত্ম্যটা বাড়ানো দরকার। কতটুকু ভাবে ইংলিশটা ডেভেলপ হয়েছে আলোচনা করবো। এটা তো সায়েন্স বলছে যে মাতৃভাষা মাতৃদুগ্ধের তাহলে সাথী আলাদা। এই যে টিউনিং বেসড অন এনভায়রনমেন্ট, আমরা যত ইংরেজি শিখি না কেন, বাংলায় যত সাবলীল বলতে পারবো, হ্যাঁ হ্যাঁ, কোনো অবস্থায় ইংরেজিতে তো সাবলীল সবকিছু সবকিছু। আমরা বাংলায় হাসি, বাংলায় কাঁদি, বাংলায় স্বপ্ন দেখি, মানে মাতৃভাষায় একটা স্বপ্ন দেখি, মাতৃভাষায় হাসি, মাতৃভাষায় কাঁদি। আমরা একটু পশ্চিম কেন্দ্রিক হয়ে গেছি কিছুটা হলো, পশ্চিম দেশ কেন্দ্রিক। তবে ইংরেজি, পশ্চিম কেন্দ্রিক বলতে কি সবকিছুর মধ্যে ইংরেজি শেখাটা খারাপ নয়, ইংরেজি সাহিত্য কিন্তু খুব অবশ্যই আমি নিজে হ্যাঁ হ্যাঁ ইংরেজি সাহিত্য কিছুটা বলছি যে বাংলার প্রতি একটা যেন বিনোদন চলে, এটা তো অতি সত্যি ওটা না হয়। ইংলিশ আনডাউটেডলি গ্রেট, আমার মধ্যে শেক্সপিয়ার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, নট এজ গ্রেট লাইক রবীন্দ্রনাথ, বাট হি ইজ গ্রেট। বাদ দিয়ে না, হ্যাঁ বাদ দিয়ে ইনক্লুডেড সমবঞ্চ হয়েছে ওইটাই আর কি। সেই তো। তা আসলে ঘটনাটা দাঁড়াচ্ছে এই জায়গায় যে আমরা শিশুদের সমৃদ্ধতর করে তোলার প্রশ্নে সোনার হরিণ নয়, মাটির মানুষ। মাটির মানুষ অবশ্যই। নন্দলাল বসু, যামিনী রায়, তারা বলছিলেন আর্ট কোনো শিক্ষার বিষয় নয়, আর্টের স্কুলের অভাব নেই আমাদের এখানে, প্রচুর স্কুল। আর্ট স্কুল কি শিখাবে আমাকে? ওনারা তো কোনোদিন আর্ট শেখাতে আসেননি, আর্ট শিখেননি ওনারা, কিন্তু ওনারা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একটা প্রতিভাবান শিল্পী এমনিতেই যখন একটা গাছ আসবে, ফুল আসবে, তার মধ্যে গাছ। এক্সাম্পল দেখেছিলাম, জামিনীরা এখন শিশুদেরকে বলছিলেন তোমরা যে যার ইচ্ছা মতো একটা পাতা তুলে নিয়ে আসো, নিয়ে আসলো। একটা ছেলে তার ভাগ্যক্রমে তার পাতার মধ্যে হয়েছে বিভিন্ন ধরনের জরুলের মতো হয়, এই ধরনের একটা অবস্থা আমাদের পাতা তেজপাতা। তো সে ছবি আঁকছে, অনেকেই ছবি আঁকছে, সে তো ওই জায়গাটাতে ছবি আঁকতে হবে। তো ওই জায়গাটাতে শিক্ষক চেষ্টা করে ওই জায়গাটা জরুলের জায়গাটা ভালো করছে। জামিনীরা দেখে বলছেন শ্রেষ্ঠ, এই আর্টটা হচ্ছে সবচেয়ে নিজের মনের মতো করে নিয়ে আসলো পাতাটা, তার এটাই পড়লো, এটাই সে আঁকার চেষ্টা করলো, এটাকে বাদ দিয়ে আরেকটা নতুন ফ্রেশ পাতা নিয়ে এসে করলো, এমন না। এত বলছেন আর্ট কোনো শিখার বিষয়, শুধু শিখার বিষয়। বিবেকানন্দ বলেছেন কিন্তু শিক্ষা হচ্ছে আমাদের শিশুর ভেতরে যা আছে, এটা ম্যানিফেস্টেশন তো এডুকেশন। আমি আর্ট পারি না, ভালো লাগে না, আমাকে যদি ওলার আত্মাকে ডাকতে হবে, এটা শিখতে হবে। শিশু দিয়ে লক্ষ্য রাখতে হবে, শিশু কি করছে, কি সে খাতা কলম নিয়ে
শিশুরা আপন মনে কিন্তু যখন লিখতে শিখে না তখনও তারা ইয়ে করে। রেজিস্ট্রেশন হ্যাঁ, তখন দেখতে হবে অলরেডি অলরেডি সে যদি দেখা যায় না আর্ট ভালোবাসে, ছবি সবসময় দেখে, তাহলে তাকে আর্ট দিতে হবে, ওদিকে মোটিভেট করতে হবে। মোটিভেট করবে। ওইটাই কথা। এই যে পছন্দ হবে তাকে দূর করে কোনো জিনিসও করতে নেই। তাহলে আমরা মানে আজকের আলোচনার মধ্যে আমরা একটা জিনিসই বুঝলাম যে শিশুরা তাদেরকে আপন করে গড়ে তোলার প্রশ্নে শুরু হবে মাতৃগর্ভে, তারপর পারিবারিক শিক্ষা, তারপর শিক্ষার ব্যবস্থার মধ্যে তাকে যুক্ত করা এবং যতটুকু সম্ভব মাটির গন্ধে, মাটির পরিবেশে তাকে সার্বিক পুষ্টিদানের মধ্য দিয়ে বড় করা। এখানে একটা কথা কিন্তু আমি আগেও বলেছি, যে পরিবার হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক, বড় স্কুল বা শিক্ষক। আজকালকার দিনে আমরা কি দেখি, মা বাবা মধ্যে ঝগড়া জাতি, বিতর্ক, ডিভোর্স, বাবার মধ্যে এসে গন্ডগোল, তার বিরুদ্ধে বা করতে পারছে না। বাচ্চারা সাংঘাতিক ভাবে পাপ করে। এই যে খুব সব জানাতে হবে, এগুলোকে নির্মূল করতে হবে। অ্যাটমসফিয়ার ডিসাইডস দ্য পার্সোনালিটি। এটাই। শিশুকে যদি মানুষ করতে হয় তাহলে মা বাবাকে মানুষ হতে হবে, সত্যিকারের স্বামী স্ত্রী, সত্যিকারের মা বাবা হতে হবে, তাহলে শিশুরা মানুষ হবে। যে বিশেষ মনে করে খবর নই যে এখনকার মানে অভিভাবকদের মধ্যে কাহিনী কেন্দ্রিক শিক্ষা যেটা, সেটা আমি কম দেখছি। যেমন আমি আমার নিজের এক্সপিরিয়েন্সই বলছি। আমার বাবা আমাকে একদিন বলেছিলেন যে কাঠি নিয়ে এক ছোট একটা, এমনি বললো করে একদিন, আমি বুঝলাম না কেন বললেন। নিয়ে আসলে একটা কাঠি পুরো ভেঙে দেবো, ভেঙে দেবো। তারপরে আমার ভাইকেও আনলো, কি একটা ও ভেঙে ফেল, ও ভেঙে ফেললো। তারপরে বলছে 10টা নিয়ে আসবে, তুমি বাদ বলে বাদ, তো বাদ দিলাম। বলছে এখন ভাঙ, আতো ভাঙছে না, ছোট তো ভাঙো কি করে, ভাইও চেষ্টা করছে ভাঙছে না, আমি বলছি ভাঙছে না। তখন আমাকে শিক্ষা দিয়েছিল যে ওই থেকে একটাই এরকম যে শিক্ষা সারা জীবন আমাকে মনে আছে, এরকম শিক্ষা দেওয়া হয় তাহলে তারা কিন্তু সারা জীবন তার বড়টা বুঝবে। প্র্যাকটিক্যালাইজেশন হওয়া দরকার শিক্ষা ব্যবস্থা, শুধুমাত্র চোখে দেখা না, তার বাস্তবিক রূপায়ণটা চোখের সামনে বলে দেখা, তখনই এটা বড় থাকবে বিষয়। আমি জানি থিওরিটিক্যাল কি করে খেলতে লাগে ক্রিকেট, বাট ইফ আই ডোন্ট গো টু ক্রিকেট ফিল্ড, যদি না খেলি তাহলে বড় বুঝবো না। তাই দেখে দেখে বোঝাতে হবে জিনিসটা। আর একটা ছোট্ট এক্সাম্পল বিশেষ আছে, এক্সাম্পলটা হচ্ছে আমাদের এই জেলরুডেরই একজন খুব অসুস্থ, ওরা রক্তের রক্তে পাচ্ছেন, উনি খুব একটা মেলামেশা করতেন মানুষের সঙ্গে তেমন না। তো এই রক্তটা একটু রেয়ার থাকায় আমাদের এই শক্ত প্রদীপের একটি ছেলে তার বোধে রক্ত পাচ্ছে। তো তার আত্মীয় এসে বলছে এরকম রক্ত না হলেই হবে। তো তাকে আমরা ফোন করলাম, সে বললো আমি এক্ষুনি হসপিটালে যাচ্ছি। উপস্থিত হলো। প্রবলেমটা হচ্ছে উনি ছিলেন ব্রাহ্মণ পরিবারের মেয়ে, আর যিনি রক্ত দেবেন উনি হচ্ছেন একজন প্রতিনিয়ত এই মানসিকতাটা ওনাদের মধ্যে ছিল আগে। সেই সময়টাতে বাধ্য হয়ে রক্তটা নিলেন, কিন্তু এত কনজারভেটিভ ফ্যামিলি মানুষ সাংঘাতিক। তো সেই তোমার গল্পের সঙ্গে এটা মনে হলো যে একতা আমরা যদি ইউনাইটেডলি না থাকি, একজন আরেকজনের বিপদে আমাদেরকে থাকতেই হোক। সমাজটা তো স্বাভাবিক থাকে। তো সেদিক থেকে অবশ্যই আমরা চাই যে ডিএনটি প্রতিটি বাস্তব দৃষ্টিভঙ্গি রেখে আগামী দিনে যেন আমরা কাজ করতে পারি। অবশ্যই। তো সবশেষে খুব লোভনীয় বাবা, আজকে আমার কাছে আমি একটা কবিতা খুঁজে পেয়েছি। আমি লোভ সামলাতে পারছি না আজকের এই দিনে এই কবিতাটি পাঠ করার সেটা আমি সামলাতে পারছি না। তো আমি যদি কবিতা বড় নয়, ছোট্ট একটি কবিতা, অত্যন্ত এই সাবজেক্টের মডেলিটিটাই কবিতা। তো আমি
এই কবিতা পড়ে আমাদের আজকের আলোচনার সমাপ্তি আমরা জানবো। তো স্টেটমেন্ট পত্রিকায় তবে তার আগে আমি আমার সুরজিৎকে একটু ধন্যবাদ জানাই। বাচ্চা ছেলেকে আমাদের সাথে পেয়েছি এবং সে খুব সুন্দর বক্তব্য রেখেছে। আমি তো রাখবো যে সবাই, আমি এই জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। এটা গর্বের কথা, এটাকে অ্যাচিভমেন্ট করবে, এটাই আমাদের অনেক। সুরজিৎ সবসময় আমাদের পাশাপাশি আছে, এটাই সহযোগিতা করে। আচ্ছা, তো 5ই জানুয়ারি 99 সংখ্যায় স্টেটমেন্টের 9 নম্বর পাতায় এই কবিতাটি প্রকাশিত হয়েছিল ভাবানুবাদ হিসেবে। কবিতাটির লেখক ছিলেন আব্রাহিম লিঙ্কন। আচ্ছা, পুত্রকে বলো সব লোক ভালো না, বলো তাকে অনেক লোক শিক্ষককে চিঠিটা দিয়ে তার ছেলের শিক্ষককে উনি চিঠিটা দিয়েছেন। কিন্তু এটা অবশ্যই বলো যে সব লোকও আছে, ভালো লোকও আছে এ জগতে, দূরে যা বা আছে। শয়তানরা যেমন আছে ছড়িয়ে চারিদিকে, তেমনি আছে উন্নতশীল, স্বার্থহীন, নিবেদিত প্রাণ সব দিকে। জীবনের পতাকায় পরার্থপরতা আর আদর্শকে জড়িয়ে জীবনের গতি পথে শত্রু আছে, মিত্রও আছে, পরাজয়ের গ্লানি আছে, জয়ের তৃপ্তিও আছে ছড়িয়ে। ঈর্ষা থেকে বাঁচাও, তারে আনন্দকে হাসাও, তাকে আকাশ বাতাস দেখাও, তাকে অরুণ কিরণ পাখা মাখাও। পাখিদের করতালে কুসুম মস্তীর্ণ সবুজ পাহাড়ের ঢালে দৃষ্টি তার করো প্রসারিত, হিল্লোলিত শ্বাসের নান্দনিক তালে নিরুৎপল আকাশের। স্কুলের পড়ায় অথবা জীবনের আখড়ায় পুত্রকে বলো যত্ন করে করা কাজে সসম্মান বিফলতাও আছে, নেই তার সে চুরি করা সাফল্যের কাছে। বলো তারে অন্য পড়ে যায় বলো নিজের আদর্শ, মূল্যবোধ আর ধারণার ভিত আছে যে মহৎ, তা নিজেই বলেই দেবে তার আদরে। সত্যকে জানতে যেন খোলা রাখে কান, নিজের মননে যেন ছেকে ছেকে তুলে নেয় যায় তাক প্রাণ। বলো তারে অসীম দুঃখের ভার পারে যেন সহজে সহিতে, জানিও যে স্বাভাবিক অশ্রুপাত যন্ত্রণার অবসান ঘটে, লজ্জায় নাই কিছু। বিশ্বাস করিতে দিও নিজেকে, নিজেকে প্রত্যয় বাড়িয়ে দিও মানুষের বিবেকে। দূরে রেখো খুঁতখুঁতে অবিশ্বাস থেকে, তথ্য অসত্যকে নিতে বলো ছেকে। ফল প্রিয় বা লোভনীয় সব তার হয় না তো প্রিয়, সুচ্চার দঙ্গলে যেন থাকে ভিড়, সারিত প্রত্যয়ে যেন থাকে স্থির, অন্তরের গভীরে যেন খুঁজে তার শ্রেয়। গড়ে তুলো স্নেহের সম্মানে আর নম্র দৃঢ়তায়, আদরের আধিক্য যেন গড়ে না মাদরে। আগুনের দৃপ্ত তাপে লোহা হয় কঠিন ইস্পাত, লেলিহান বিশৃঙ্খল হলেও ঘটায় শুধু ভর্ষপাত। রেখো ঘুমিয়ে আছে শিশুরই পিতা সব শিশুদের অন্তরে, জাগাও তারে মরণের মধুর। আমি এই যুগটা সামলাতে না পেরে আব্রাহিম লিঙ্কনের সেই কবিতা পাঠ করলাম। আগামী দিনে আশা করি ডিএন টিভি আমাদের যে চিন্তা ভাবনা, একটা সুষ্ঠু সমাজ গঠন, তা নিয়ে আমরা কাজ করব। আগামী দিনে আমরা মায়েদের নিয়ে আলোচনা করব, আমরা নারী কথা, যুবকদের নিয়ে আলোচনা করব, আমরা শিশুদেরকে নিয়ে অনুষ্ঠান করেছি। 14 জানুয়ারি আছে এই অনুষ্ঠানে শিশুরা অনুষ্ঠান করেছে শিশুদের মনস্তাত্ত্বিক দিক থেকে, যেটা আব্রাহিম লিঙ্কনও বলেছিলেন, আমি যেটা বলছিলাম যে নন্দলাল বসু বলেছিলেন। আমরা শিশুদেরকে নিয়ে একটা সবচেয়ে বড় অপরাধ করে থাকি, এটা থেকে আমরা শিক্ষা নিই। অপরাধটা কি? আজকে যে আর্ট কম্পিটিশন হবে, আবক্ষ রবীন্দ্র মূর্তি তুমি অঙ্কন করো, এটা অঙ্কনের কোনো বিষয় হয় না। তো উনি বলছেন শিশুকে আপন গতিতে সে যা ভালো তাই সে অঙ্কন করবে, তার অঙ্কনের মূল্য দেখো। রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তি ঠিকভাবে আপনি কিনা এটা দেখার বিষয়।
যেটা সর্বক্ষণের আপন মনে শিশুকে এগিয়ে নিয়ে যেতে চাও। শিশু যা চাইবে তাই সে করবে, তার মধ্যে তার দৃঢ়তা খুঁজে পাবে, তার মধ্যে দিয়ে সে বড় মানে হলে শিশুর মন হলো নদী স্রোতের মতো। সেই বাধা দিলেই তার মধ্যে বাধা সৃষ্টি হয়ে বাধা গেছে। সৃষ্টি হবে, গতিপথ নষ্ট হয়ে যাবে, তাই তো? তো আমরা আমাদের নমস্কার জানাচ্ছি আমাদের দাদাকে, আমার ছোট ভাই, অবশ্যই অবশ্যই। আমরা সবাইকে আবারও আমাদের শ্রদ্ধা নমস্কার অভিনন্দন জানিয়ে আজকের মতো আলোচনা আমরা এখানে শেষ করছি। সবাইকে